আপনাকে ঠকাতে চাই না, তাই সত্য কথা বলতে চাই। আমি আপনাকে ভালোবাসি না, আর বাসতেও পারবো না। আমার মন প্রাণ জুড়ে একজনেরই বাস। এমনকি মৌমি মেয়েটার গলা খানিক কাঁপল। মোটা কাচের আড়াল দিয়ে পরশ চকিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। বাসরাতে নিজ স্ত্রীর থেকে এরকম কিছু শোনা প্রত্যাশাজনক হয়? মমি নিজেকে প্রচণ্ড শক্ত রাখল। রয়েস হয়ে বলল, আমি প্রেগনেন্ট। বিয়ের আগেই কথাটা বলতে চাইছিলাম, কিন্তু বাবা মা রাজি হয়নি। আমাকে জোরপূর্বক বিয়ে করাতে বাধ্য করেছে। এমনটাই ধরেন, চাইতেও অনেক কথা খুলে বলতে পারিনি আপনাকে। দুঃখিত আমি। নতজানু হয়ে রইল মেয়েটি। পরশের বুকের ভেতর উত্তাল ঢেউ। সারাটা জীবন ধরে একটি পুরুষ যে রাতের অপেক্ষায় থাকে, যার অপেক্ষায় থাকে, আজ তাকে পেয়েও পেল না। পাওয়া হলো না প্রাপ্ত ভালোবাসাটুকু, সম্মানটুকু। সদ্য বিয়ে করা স্ত্রীর মুখ থেকে শুনতে হচ্ছে অদ্ভুত রকমের কথা। পরশের সাড়া না পেয়ে মৌমি ধীর পায়ে মাথা তুলে তাকালো। একজোড়া চোখ অবাকভাবে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল সে। থমথমে গলায় আবার বলল, আপনি চাইলে আমায় ডিভোর্স দিতে পারেন। আমার তরফ থেকে কোনো সমস্যা নেই। আর প্লিজ, আমাকে দোষারোপ করবেন না। আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম আপনাকে সবটা জানাতে, কিন্তু ওই যে বললাম, বাবা মা আমাকে একঘরে বেঁধে ফেলেছিল। আমাকে সময় বা সুযোগই দেওয়া হয়নি আপনার সাথে আলাদাভাবে কথা বলার জন্য। মৌমি থামে, দম নেয়, হাঁপাচ্ছে খুব সে। পরশের মায়া হলো কেন জানি। এত কিছু শোনার পরও নরম গলায় বলল, পানি খাবেন? মৌমি অবাক হয় এবার। ভেবেছিল লোকটা চিল্লাফালা করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে, অথচ তেমন কিছুই ঘটল না। কণ্ঠটা কি নরম! এত নম্রভদ্র ব্যবহারের মানে? সমস্ত চিন্তার সুতো ছিঁড়ে মৌমি বলে ওঠে, জি খাবো। 1 মিনিট। পরশ উঠে পানি নিয়ে আসে 1 গ্লাস। মৌমির দিকে এগিয়ে দিল। মাথার ঘোমটা খুলে ফেলে মৌমি। পানি খেয়ে স্বস্তির শ্বাস ফেলে। শীতল গলায় বলল, ধন্যবাদ। না না, ধন্যবাদের কিছু নেই। পানির গ্লাসটা জায়গা মতো রেখে মৌমির পাশে এসে বসলো পরশ। পরশের এত ভালো আচরণ মৌমির কাছে অদ্ভুত ঠেকছে। নিজের কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করল, আপনি এত কিছু শুনে রিয়্যাক্ট করলেন না যে? আমাদের ভেতর এখনো কিছুই হয়নি, কিন্তু চাইলে এই সম্পর্ক শেষ করে আপনি নতুন সম্পর্কে জড়াতে পারেন। এবার পরশ হাসল। কোনো কিছু হওয়া দিয়ে বুঝি সম্পর্ক তৈরি হয়? মৌমি ইতস্তভাবে বলল, না না, অমন কিছু বোঝাতে চাইনি। সম্পর্কের মতো এত সুন্দর জিনিস এই নোংরা জিনিস দিয়ে তৈরি হওয়ার মানেই হয় না। কোনটাকে নোংরা বললেন আপনি, যেটার ভার পেটে বয়ে বেড়াচ্ছি? হ্যাঁ, এটাকে নোংরা বলবে না প্লিজ। নোংরা সেই সম্পর্ক, যে সম্পর্কে এটাই মুখ্য। বর্তমানের ভাষায়, খাওয়া শেষ তো সম্পর্ক শেষ। এটাই নোংরা সম্পর্কের উদাহরণ। কিন্তু বিয়ের পর এটা হওয়া মোটেও নোংরা নয়, বরং পবিত্র। গায়ে নুনের ছিটা দিচ্ছেন? আরে না, আমি আবার নুনের ছিটা দিতে যাব কেন? থাক, বাদ দিন সব। তর্ক করলেই তর্ক। হুম। মৌমি চুপসে যায়। পরশ অনেকক্ষণ যাবৎ চুপচাপ মৌমির সামনে বসে রইল। গায়ের রং উজ্জ্বল, থুতনিতে একটা কাটা দাগ, কপালের বাম পাশটাও একটা কাটার দাগ, সরু নাক আর পাতলা ঠোঁট। দেখতে খারাপ না মেয়েটা। পরশের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরোয়। উঠে দাঁড়ায় সে। নিঃসংকোচে বলে ওঠে, আপনার সিগারেটের ধোঁয়ায় সমস্যা হয়? মৌমি ঈষৎ কেঁপে উঠে বলে, না। সেকেন্ড দুই চুপ থেকে প্রশ্ন করে, কেন? পরশ বিছানার তল থেকে একটা সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, সিগারেট খাবো তাই। মৌমি মাথা নিচু করে রইল। পরশ জানালার কাছে এগিয়ে গেল। মুখে সিগারেট নিয়ে লাইটার বের করলো পকেট থেকে। তারপর সিগারেট জ্বালাতে গিয়েও থেমে গেল। কি যেন ভেবে আবার বিছানায় এসে বসল। সিগারেট আর লাইটার রেখে দিল বিছানার পাশের ড্রয়ারে। মৌমি পরশের কর্মকাণ্ড দেখে অবাক হচ্ছে ক্ষণে ক্ষণে। মুখে একরাশ বিস্ময় ফুটিয়ে বলল, খেলেন না যে? ভালো লাগছে না তাই? আপনি আমার কথা শুনে আপসেট হয়ে গেছেন, বুঝতে পারছি। মৌমির অপরাধী কণ্ঠ। পরশ হালকা হাসল। এসব কথা শুনে কেউ বুঝি খুশি হতে পারে? মৌমি নিশ্চুপ, নিরুত্তর। নিজেকে নর্দমার মতো ছোট, নিজ, নোংরা মনে হচ্ছে নিজের কাছে। জীবন নামক জলতরঙ্গ কোথা থেকে কোথায় নিজে এলো। মমি ক্ষীণ গলায় বলল, আপনি ভালো কিছু ডিজার্ভ করেন, তাই আমাকে ডিভোর্স দিন। জীবনটাকে নতুনভাবে শুরু করুন। পরশ এবারেও হাসলো কৌতূহল ছলে। বলল, তারপর আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলির সমাজ সবকিছু খুন ইজিলি মেনে নেবে? না। মমি এবং প্রশ্নের উত্তর দিতে পারল না। পরশ উত্তরের অপেক্ষা করে, কিন্তু নিশ্চুপ মমিকে দেখে বলে, উত্তর নেই। বিয়ে করার আগে এসব প্রশ্নের উত্তর ভাবা উচিত ছিল। ডিভোর্স বললাম আর হয়ে গেল? এত সহজ না যতটা মনে হয়। সবকিছু সবসময় নিজের জন্য নয়, পরিবারের সমাজের কথা ভেবেও করতে হয়। আমি পরিবারের কথা ভেবে বিয়েটা করেছিলাম। বাদ দিন।
আমার কপালে যা লেখা ছিল তাই তো হবে। আপনাকে দোষ দিই না, সব দোষ কপালের। পরশ ব্যর্থ ভঙ্গিতে হাসে। কপালে হাত ছুঁয়ে দেখল মমির খারাপ লাগা কাজ করছে বুকের ভেতর। সে কি সত্যি চেষ্টা করেছিল সবকিছু ভেঙে বলার? যদি সত্যি সত্যি চেষ্টা করে থাকতো তাহলে কি সব খুলে বলা যেত না? সুযোগ খুঁজে পাওয়া যেত না? ওহো, মাঝে মাঝে শত চেষ্টা করেও অনেক কিছু হাসিল করা যায় না। মমি তো কম ধকল পোহানি পরশকে তার অতীত খুলে বলার জন্য। অথচ ফলাফল শূন্য। সময় কাটে। আধারে রাত আরো আধার হয়। মমি হাঁটুতে মুখ গুজে চুপচাপ বসে আছে। পরশ বসে আছে হেলান দিয়ে। নীরবতা কাটিয়ে পরশ বলে, আমরা কি নতুন করে জীবন শুরু করতে পারি না? মমি চমকে তাকায়। এমনটাই লোকের থেকে আশাই ছিল না তার। মমি প্রশ্ন যেন বুঝতে পারল না। সে ভঙ্গিমায় বলে ওঠে, জি, বললাম, আমরা কি নতুন করে জীবন শুরু করতে পারি না? আপনার আগে যা হয়েছে তা সব ভুলে পারবেন কি আমার সাথে নতুন জীবন শুরু করতে? মমির যেন বিশ্বাসই হচ্ছে না। প্রচুর অবাক সে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে পরশের দিকে। পরশ ফের বলে, তাকে ভুলতে খুব কষ্ট হবে? মমি তৎক্ষণাৎ উত্তর করে, হুঁ, সে শুধু দেহেই নয়, মনেও মিশে আছে। এমনভাবে মিশে আছে যে তাকে ভুলতে নিঃশ্বাসটাও ভুলতে হবে। পরশ গাঢ় শ্বাস ফেলে, ঠিক আছে, তার জায়গা চাইব না। কিন্তু আমাকে কি আলাদা কোনো জায়গা দেওয়া যায় না মনের ভেতর? আপনি আমার সব কিছু জেনেও মেনে নিতে চাইছেন কেন? কারণ এটাই আমার কপালে ছিল। নিয়তি যা, তা মেনে নিতে পারি আমি। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আর মনে রাখবেন, বিয়ের মতো পবিত্র সম্পর্ক আল্লাহর হুকুম ছাড়া তৈরি হয় না। এছাড়াও বা কোথায় লেখা আছে যে একজন গর্ভবতী নারীকে বিবাহ করা যাবে না? আর হ্যাঁ, পেটের দিকে ইশারা করে প্রশ্ন করে মমি। পরশ উত্তরে চমৎকারভাবে হাসি দিয়ে বলে, ও থাকুক, ও নিষ্পাপ প্রাণটার কি দোষ? ও আমার পরিচয় বড় হবে যদি আপনি চান। মমির পরশের মুখ পানে ছলছল চোখে তাকিয়ে আছে। পৃথিবীর সব পুরুষ কাপুরুষ হয় না, অমানুষ হয় না। বাহিরে ঘোর অন্ধকার। আজ অমাবস্যা রাত বলে কথা। প্রকৃতি অন্ধকারকে একটু বেশি গাঢ় করে ফেলেছে। এই অমাবস্যা রাতে সব ভূত পেতিনা বাইরে আসে। যাকে পায় তার ঘাড় মটকে দেয়। বাড়ির সামনে যে বটগাছটা আছে ওইটা তো 7টা পেতনির আস্তানা, এমনটাই ধারণা মমির। সন্ধ্যা হতে ঘরের দৌড় আটকে দিয়েছে মমি। সবকটি জানালাও বন্ধ। ভ্যাবসা গরমে রুম উত্তপ্ত হয়ে উঠেছে। রাত 9টার দিকে বিছানা জুড়ে বইপত্র মেলে বসেছে মমি। সকালে হানিফ স্যারের অঙ্ক ক্লাস আছে। এবার সে মাধ্যমিক দিবে। অঙ্কগুলো ঠিকঠাকভাবে করে না নিয়ে গেলেও মায়ের একটা মিস নেই। এমন সময় মৌমির মা মাজেরা বেগম রুমে ঢোকেন। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলেন, এভাবে সব কিছু আটকায় রাখছিস কেন? জানালাগুলা খোল। কি গরম ঘরটায়। মাজেরা বেগম নিজেই জানালা খুলতে উদ্যত হতে নেন। মমি আটকে উঠল সঙ্গে সঙ্গে। আতঙ্কিত গলায় বলল, ও মা, না না, জানালা খুলো না। কেঁদে দিবে মমি। মাজেরা বেগম বিষম খান। আগ্রহ থেকে জানতে চান কেন? আজ অমাবস্যা, দেখো না কত অন্ধকার। এ সময় বাইরে তারা থাকেন, ঘুরে বেড়ান। কাউকে পছন্দ হলেই ঘাড় মটকে দেন। এখানে তারা বলতে ভূত পেতনি জিনদের কথা বলেছে মমি। মাজেরা বেগম বুঝলেন, তবুও জানালা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে একদলা শীতল বাতাস সারা ঘরময় জুড়ে ছড়িয়ে পড়ল। মাজেরা বেগম প্রাণ ভরে শ্বাস নিলেন। তারপর তৃপ্তি গলায় বললেন, যতই ফ্যানের বাতাস খায় না কেন, প্রকৃতির বাতাস আলাদাই। এর সাথে কৃত্রিমের তুলনা নেই। সেসব কথার উত্তর উপেক্ষা করে কাদো কাদো গলায় মম্মি বলল, তুমি জানালাটা খুললে কেন? ওইদিকে দেখো, ওই যে বটগাছটা, ওটাই কত তাদের বসবাস জানো? আমার রুম থেকে স্পষ্ট দেখা যায়। মাজারে বেগম আফসোসের গলায় বলেন, এত বড় ঢিঙ্গি মেয়ে, অথচ কত ভয়। তোর বান্ধবী টিয়াও তো কত সাহসী। আর তুই, টিয়ার সাথে আমার তুলনা কোথায়? সে তো অমাবস্যা রাতেও মানুষের বাড়ির বাগান ঘুরে বেড়ায়। চুরির ধান্দা সব সময়। হা হা হা। আমরাও ছোট থাকতে কত চুরি করছি জানিস? চুরি করার মজাই আলাদা। কি জানি, আমি তো করি নাই, তাই জানিও না। মমি বইয়ের দিকে মুখ গুজে। জানালার সামনেই মাজেরা বেগম দাঁড়িয়ে রইলেন। মেয়ের সাথে তার অনেক গল্প করতে ইচ্ছে করছে এখন। তার ছোটবেলাকার সমস্ত গল্প। কত চুরি করেছে, কার গাছের ফল খেয়েছে, কোন নদীর মাছ ধরেছে, ইত্যাদি ইত্যাদি সব কীর্তিকলাপ ইচ্ছে করছে মেয়ের কাছে খুলে বলতে। যৌবনকালে মাজেরা বেগম এই গ্রামের মেয়ে ছিল। এই গ্রামেই ছোট থেকে বেড়ে ওঠা তার। শেষ সমাপ্তিটাও বোধহয় এই গ্রামে হবে। মাজেরা বেগম মমির পড়ায় মনোযোগিতা দেখে ধীর পায়ে হাঁটা ধরেন। ঠিক তখনই মমি ডেকে উঠল, মা। মাজেরা বেগম থমকে দাঁড়িয়ে বললেন, হুঁ, মা, ভাইয়া, আমার একটা অঙ্ক বুঝে দিত যদি একটু। হঠাৎ মনে পড়ে গেল, এমন ভঙ্গিনায় বলে ওঠেন, কিছুক্ষণ আগে বের হলো কই যেন? কই গেছো?
মমির প্রশ্ন। আমাকে সে বলে গেছে নাকি? মমি ঠোঁট উল্টে বলতো, যখনই তাকে দরকার তখনই সে নাই। কি একটা অবস্থা! মাজেরা বেগম চলে যান। মমি পড়ায় মন দিতে গিয়েও পারছে না। মা জানালাটা খুলেই গেছেন। ওই জানালা দিয়ে স্পষ্ট বটগাছটা চোখে ভাসছে তার। উঠে গিয়ে জানালাটা অফ করার শক্তিটা পর্যন্ত নাই। থাক। মমি কাঁথা মোড়া দিয়ে পড়ায় মনোযোগ ফেরানোর চেষ্টা করলো। তৈরি হওনি কি এখনো? পরশের কথায় আধশো অবস্থায় চোখ খুলে তাকায় মমি। তার গোছানো জীবনটা এলোমেলো হয়ে যাওয়ার প্রথম অধ্যায়ের পাতা স্মৃতিতে খুলে বসেছিল সে। পরশকে চোখের সামনে দেখে উঠে বসে দ্রুত। জড়ানো গলায় বলে, চোখ লেগে এসেছিল। আমি এক্ষুনি তৈরি হচ্ছি। 1 মিনিট। মমি ওঠার চেষ্টা করতেই বলে পরশ। মমি থেমে ঠায় দাঁড়িয়ে রইল। পরশ মমির গভীর চোখ পানে দৃষ্টি ফেলে বলে, ক্লান্ত লাগছে? মমি ধীরগতিতে বলে, হো। ওখানে অনেকটা সময় থাকতে হবে। আস্তে আস্তে সন্ধ্যা হতে পারে। তুমি পারবে তো থাকতে? আমাদের রিসিপশন না থাকতে পারলেও তো থাকতে হবে, তাই না? উত্তরে পরশ একটু থেমে বলল, ঠিক আছে, আমি তোমার খেয়াল রাখবো। যে কোনো প্রবলেম হলে আমাকে শেয়ার করবে। ওকে? জি। কথা শেষে মমি উঠে দাঁড়ায়, এগোয় বাথরুমের দিকে। আস্তার আর পরশের রিসিপশন। বিয়েটা খুব ধুমধামের সাথে না হলেও রিসেপশনটা তার ধুমধামের সাথেই করবে পরশের পরিবার। ফ্রেশ হয়ে বাহিরে আসে মমি। তখনই পরশের ছোট বোন পাপিয়া দুজন মেয়েকে নিয়ে ঘরে ঢুকে হুড়মুড় করে। পরশকে ঠেলে রুম থেকে বের করে দিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে মৌমিকে সাজানোর জন্য। গাঢ় নেভি ব্লু রঙের লেহাঙ্গায় সজ্জিতা মৌমি পাপিয়ার হাত ধরে ধরে ধীর পায়ে সে গাড়িতে বসে। পরশ আগে থেকেই গাড়িতে বসেছিল। মমি এসে তার পাশে বসলো। নতুন করে বধূর বেশে মৌমিকে দেখে পরশের বুকের কোথাও খুব সূক্ষ্ম একটা চিনচিনে ব্যথা শুরু হয়। কেন তার সাথে এমনটা হলো? কেন? সে তো এমন কাউকে চেয়েছিল যে তাকে খুব ভালোবাসবে, যার দিনের শুরু আর রাতের শেষ হবে পরশকে ঘিরে, যার সুখ দুঃখের বন্ধু একমাত্র পরশই হবে। তার সমস্ত ক্লান্তির অবসান ঘটবে পরশের বুকে। অথচ অথচ পেলোটা কি? পরশের বুক হাহাকারে ভরে ওঠে। পরশ চোখ ফিরিয়ে নেয়। পর মুহূর্তে একটা কথায় মাথায় চলে আসায় শান্ত হয় সে। তার জীবন তাকে নিজের রহস্য তৈরি করে রেখেছে। তাতে কোনো মেয়ে তার জীবনে আসার কথা ছিল না। তবুও তো এসেছে একজন। এই তো বেশ। একে নিয়েই সুখে সংসার করতে সমস্যা কোথায়? অতীত তো সবার জীবনে থাকে। সেটাকে গ্রহণ করার মানসিকতা না থাকলে কেউ কি জীবনে সফল হয়, সুখী হয়? রেহানা চৌধুরী অধীর আগ্রহে কমিউনিটি সেন্টারের বাইরে তাকিয়ে আছেন। আলতাপ চৌধুরী তার একজন বন্ধুকে দরজায় রিসিভ করতে এসে নিজ স্ত্রীকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে ফেললেন। মৃদু ধমকের স্বরে বললেন, তুমি এখানে কেন? ভেতরে যাও। রেহানা চৌধুরীর ধমকটি সম্পূর্ণ উপেক্ষা করলেন। বললেন, তোমার দরকার হলে তুমি যাও, আমি এখানেই থাকবো। ওরা আসুক, এরপর ঢুকবো একেবারে। ওরা আসার আগ পর্যন্ত এভাবে দরজায় দাঁড়িয়ে থাকবে? মানুষ কি ভাববে? যার যা ভাবার ভাবুক না। তাতে আমাদের সমস্যাটা কই? তুমি এখানে কেন আসো? তোমার ফাও প্যাচাল কিন্তু আমার ভালো লাগতেছে না। রেহানা চৌধুরী খানিকটা রাগী স্বরে বললেন কথাটি। আলতাপ চৌধুরী সাফাই দেওয়ার ভঙ্গিমায় বললেন, আমার এক বন্ধু আসবে, ওকে রিসিভ করতেই। আলতাপ চৌধুরীর কথা শেষ করবার আগেই তার বন্ধু এসে হাজির হন। আলতাপ চৌধুরীকে পরম খুশিতে জড়িয়ে ধরলেন। প্রফুল্ল চিত্তে বললেন, আরে বেটা, কতদিন পর! তোর ভুঁড়ি এত বাড়ছে কেন? ডায়েট করিস না? সকালে জগিংয়ে যাস না? আলতাপ চৌধুরী একটু লজ্জায় পেলেন কথাগুলো শুনে। চাপা স্বরে বললেন, আস্তে। সব জায়গায় আমার মান ইজ্জতের ফালুদা না করলে তোর চলে না? না, চলে না। ভাবি, কেমন আছেন? রেহানা চৌধুরীর কথা বলার ইচ্ছে না থাকলেও জোরপূর্বক হাসলেন। এই তো মামুন ভাই, ভালো। আপনি ভালো তো? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আলতাপ চৌধুরী তাড়া দিয়ে ওঠেন, চলো ভেতরে চলো। ভাবি যাবে না? ওর কাজ আছে একটু, তুই চল। মামুনকে জোর করে টেনে ভেতরে নিয়ে গেলেন আলতাপ চৌধুরী। রেহানা চৌধুরী হাঁপ ছেড়ে বাঁচলেন। অতিরিক্ত পেঁচালি মানুষ তার একদম পছন্দ নন। অথচ তার ভাগ্যে অতিরিক্ত পেঁচাল পাড়ার মানুষই জুটেছে। গাড়ির ভেতর থেকে পরশের হাতটা ধরে ধীরগতিতে নামে মৌমি। রেহানা চৌধুরী হৈ হৈ করে ছুটে এলেন। এসেই মৌমির আরেক হাত ধরে ব্যস্ত গলায় বললেন, আশায় সমস্যা হয়নি তো কোনো? নিচু কণ্ঠে মৌমি উত্তর, না। পরশ বড় বড় চোখ করে জিজ্ঞেস করে, তুমি বাইরেই ছিলে? হুঁ, প্রায় আধ ঘন্টা ধরে, তোদের অপেক্ষায়। সবাইকে ফেলে আমাদের অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে থাকাটা কি ঠিক হলো মা? ঠিক ব্যাঠিকের কি আছে এখানে? আমার বইয়ের জন্য আমি অপেক্ষা করেছি, এতে কার কি? বেশি কথা বলবি না, চল ভেতরে চল। রেহানা চৌধুরীর তাড়া পেয়ে পরশ আগে আগে হেঁটে যায়।
মমি রেহানা চৌধুরীর হাত ধরে ধীর গতিতে পিছু পিছু হাঁটা ধরে। রেহানা চৌধুরী এক নাগাড়ে বকবক করে যাচ্ছে, অথচ সেদিকে মমির একদম খেয়াল নেই। তার মন বলছে এবারের প্রতিটা মানুষকে ঠকানো হচ্ছে, এদের সত্যিটা বলে দেওয়া উচিত। কিন্তু যদি সত্যিটা বলে দেয়, এরা এখনের মতোই ভালোবাসবে ওকে। পুরো স্টেজটা হরেক রকমের টিউলিপ ফুলে ভর্তি, লাল, নীল, বেগুনি, হলুদ, সাদা, সবুজ, গোলাপি আর নানান ধরনের মিশেলে কালার। ওদিকে তাকালে চোখ ধাঁধাচ্ছে মমির। এর আগে বাস্তবে কখনো টিউলিপ ফুল দেখা হয়নি বলে মমি ফ্যালফ্যাল নয়নে সেদিকেই তাকিয়ে রইল। রেহানা চৌধুরী তার দৃষ্টি লক্ষ্য করে বিষয়টি বুঝতে পেরে বলল, তোমার শ্বশুরের কাণ্ড এসব। তার অনেক শখ ছিল একমাত্র ছেলের রিসেপশন হবে একদম ইউনিকভাবে, তাই এই আইডিয়া। ভারত থেকে আনানো হয়েছে ফুলগুলি, সুন্দর না? মমির গলা ধরে আসে, কোনো রকমে বলল, খুব সুন্দর। রেহানা চৌধুরী মৌমিকে স্টেজের ওপর ওঠায়। স্টেজের ওপর দুটি রাজকীয় চেয়ার দেওয়া, একটিতে আগে থেকে পরশ বসে আছে। মৌমি গিয়ে অন্য চেয়ারটিতে সবার সাথে সাথেই সবাই হাতে তালি দেওয়া শুরু করলো। মৌমি ভয় পেয়ে গেল হঠাৎ এত শব্দের জন্য। পর মুহূর্তেই নিজেকে সামলে নিল, স্থিরভাবে বসে রইল চুপচাপ। রেহানা চৌধুরী মাইক হাতে অ্যানাউন্সমেন্ট করলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যানস, প্লিজ ওয়েলকাম মাই ডিয়ারেস্ট সান পরশ অ্যান্ড হিজ ওয়াইফ মমি। এদের দুজনকে অঢেল শুভেচ্ছা ও দোয়া দিয়ে যাবেন, যেন ওদের নতুন দাম্পত্য জীবন সুখের হয়, আনন্দের হয়। রেহানা চৌধুরীর কথা শেষে আবারও হাতে তালির সুর শোনা গেল। মমির বুক ছেড়ে একটা দীর্ঘশ্বাস বেরোয়। ওনারা কত না এক্সাইটেড ওকে নিয়ে, অথচ যখন জানবে সত্যিটা, কেমন লাগবে তাদের? ওনাদের এই নিষ্পাপ অনুভূতি নিয়ে খেলা কি মমির ঠিক হচ্ছে? মমির বুক চিরে আবার একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে পড়ে। বউ দেখার পর্ব শুরু হয়। এক একজন আসছে, মমির হাতে উপহার তুলে দিচ্ছে। মমির মায়াবতী মুখখানা মহিলারা নিজেদের হাতের আজলায় তুলে দোয়াও করে যাচ্ছে। পরশ আর চোখে সেসব দেখে নিজ মন্দির স্বগতোক্তি করে, সবাই তো বউকে নিয়েই ব্যস্ত, তাহলে এখানে আমার আসার দরকারটা কি ছিল? বুঝলাম না ভাই। মমি স্পষ্ট শুনল কথাটা, সঙ্গে সঙ্গে ফিক করে হেসে ফেল। পরশ থতমত খেল, মমি হাসি থামালো। সময় যত যাচ্ছে চারিদিকে লোকের সমাগম বাড়ছে। মমির হাত দুটো ব্যথা হয়ে গেছে উপহার গ্রহণ করতে করতে। একটা সময় সারপ্রাইজ পাওয়া অথবা উপহার পাওয়া, এসব নিয়ে মমি খুব খুশি হয়ে পড়ত, এক্সাইটেড ফিল করত। অথচ এখন ভালো লাগে না। সত্যি, সময়ের সাথে সাথে অনেক অনুভূতিরাই ফ্যাকাশে হয়ে যায়। ঠোঁটটাও টনটন করছে, কতক্ষণ মুখে হাসি ঝুলিয়ে থাকা যায়? মমি ঘোলা ঘোলা চোখ মেলে দেখতে পায় মাজেরা বেগম ওর দিকে এগিয়ে আসে। মাকে পেলে সন্তানদের মাঝে যে ধরনের উৎফুল্লতা কাজ করে, মমির মাঝে সেরকম কিছুই দেখা গেল না। উল্টো তার কপাল কুঁচকে এলো। সে যেন বড়ই বিরক্ত তার মায়ের ওপর। মেয়ের পাশাপাশি দাঁড়িয়ে মাজেরা বেগম বললেন, কেমন আছিস মা? ভালো। মমির উদাসীন গলা। মাজেরা বেগম বুঝেও বুঝলেন না, আবার জিজ্ঞেস করেন, সব ঠিকঠাক চলছে তো? ভালো লাগছে ও বাড়িতে? হুঁ। ঠিক মতো কথা বলছিস না যে? ক্লান্ত? না। মাজেরা বেগম চুপ করে রইলেন। এর চেয়ে বেশি মমির থেকে আর কিছু আশা করাই যায় না। মেয়েটা কেমন বদলে গেছে। ধীরে ধীরে বিকেল নেমে আসে। মমির পেটের মধ্যে পাক দিয়ে উঠছে বারবার। মমি এক হাত পেটে চেপে পরশের দিকে অসহায় দৃষ্টিতে নিক্ষেপ করে। পরশ জিজ্ঞেস করে, খিদা লাগছে? হুঁ, অনেক। আমি দেখছি। পরশ নিজের আসন ছেড়ে উঠে যায়। প্রায় মেহমানদেরই খাওয়া শেষ। পরশ একটা টেবিল সুন্দর করে সাজাতে বলে। মমি সে সাথে তাদের পরিবারের সবাই খাওয়া দাওয়া করবে তাই। মমি স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে খাবারের মুখ দেখা গেল, কিন্তু মমি কিছুই খেতে পারল না। পোলাও, রোস্টের গন্ধে মমির পেটের ভেতর থেকে সব খাবার উগলে গলায় চলে আসে। মমি নিজেকে সামলাতে না পেরে দৌড়ে ওয়াশরুমের দিকে এগোয়। সবাই হতবাক। পরশ বিষয়টা বুঝতে পেরে মমির পেছন পেছন দৌড়ায়। মাজেরা বেগমের বুকটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। মমির শ্বশুরবাড়ির লোকজন আবার সন্দেহ করবে না তো? বটগাছের আড়ালে দুজনের ছায়া। মমির অন্তরাত্মা কেঁপে উঠল। ওখানে কারা? তেনারা নয় তো? ও আল্লাহ! মমির বুক অতি উচ্চ গতিতে ধুকবুক ধুকবুক করা শুরু করে। মমি কাঁথার তল দিয়ে দোচক বের করে বটগাছের তলাতেই তাকিয়ে আছে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর বুঝল ওগুলো মানুষ, একটা ছেলে আর একটা মেয়ে। মমির ভয় কমে কৌতূহল বাড়ল। কোথা থেকে বেরিয়ে পা টিপে টিপে জানালার কাছে এসে নিচু হয়ে বসল। বাহির থেকে কেউই বুঝবে না এবার যে জানালার কাছে কেউ আছে। মমি লক্ষ্য করতে থাকে তাদের। ছেলে মেয়ে দুটি একজন আরেকজনকে শক্তভাবে জড়িয়ে ধরে। 2 মিনিট ওভাবেই কাটে।
তারপর একে অপরের থেকে আলাদা হয়। মেয়েটি বিদায় জানিয়ে তার পথ ধরে, ছেলেটিও হাঁটা ধরে। ওর গন্তব্য মমিদের বাড়ির দিকেই। মমি অবাক চোখে দেখছে সবটা। ছেলেটি হাঁটতে হাঁটতে মমি জানালার সামনে দিয়ে ক্রস করে চলে যায়। ঠিক তখনই তার মুখটা স্পষ্ট দেখতে পারে মমি। বিস্ময়ে ফেটে পড়ল মমি। কি দেখলো এটা? এটা তো তার ভাই, তার আপন বড় ভাই শাওন। তার মানে ওই মেয়েটা শাওন ভাইয়ের গার্লফ্রেন্ড। অথচ মৌমিকে একটু বলল না পর্যন্ত। মমির ঈষৎ অভিমান হয়। সে সিদ্ধান্ত নেয় ভাইয়ের সাথে আর কথাই বলবে না। শাওন রুমে এসে ফ্রেশ হয়। তারপর গামছা খুঁজে বেড়ায় মুখ মোছার জন্য। মৌ, মৌরে, গামছা কই? গামছা দিয়ে যা। এই মৌ, মৌ। মমি ধমক মেরে বলল, মৌ মরছে, কবরস্থানে আছে এখন। কি দরকার তারে? শাওন হেসে ফেলল। এত পংটামি কেমনে করস? গামছাটা দিয়ে যা। পারবো না। তোমার গার্লফ্রেন্ডকে বলো। গার্লফ্রেন্ড? আমার আবার গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? শাওন আকাশ থেকে পড়ার ভান করল। একদম ঢং করবা না, বুঝছো? আমি সব দেখেছি। কি দেখেছিস? ওই বটগাছের তলায় একটা মেয়েকে নিজে ঝাপটে ধরেছিলা তুমি। শাওন মমির মুখ চেপে ধরে আস্তে। আম্মু শুনে ফেলবে তো। মমি শাওনের হাতে কামড় বসিয়ে দেয়। শাওন ওহমাগো বলে সরে যায়। মমি চেঁচিয়ে বলে, শুনলে শোনো, তোমার সাথে কোনো কথা নাই আমার। কোনো কথা নাই ভাইয়া। মমি রুম ত্যাগ করার জন্য উদ্যত হলে শাওন ওর হাত ধরে টান দেয় পেছন থেকে। মমি দাঁড়িয়ে পড়ে। শাওন মমিকে টেনে রুমের মাঝামাঝি জায়গায় এনে অনুরোধের সুরে বলল, যা দেখেছিস তা কাউকে বলিস না, দোহাই তোর, প্লিজ। মমি উত্তর না দিয়ে মুখ ভার করে রইল। শাওন আবার বলল, 1 মাস যাবৎ সম্পর্ক, বেশি দিন হয় নাই। তোকে বলবো বলবো করেও বলতে পারিনি। আসলে ভয় পাচ্ছিলাম তুই যদি কাউকে বলে দিস। মমির অভিমান কিছুটা হলেও কমল। বলল, আমাকে চেনো না তুমি? কতবার বাবার পকেট থেকে টাকা চুরি করেছো, কতবার মায়ের জমানো টাকা সব গায়েব করে দিয়েছো, রাতভর বাহিরে ঘুরে বেরিয়েছ। সে সময় আমি ঢেকে রাখিনি সব। তাও তোমার বিশ্বাস নাই আমার উপর? আরে, বিশ্বাস তো আছে, কিন্তু ওসব থেকে এসব আলাদা ব্যাপার না। আচ্ছা বাদ দাও, মেয়েটাকে সেটা বলো। কাউকে বলবি না তো? আর রিয়েক্ট করবি না তো কোনো? না বাবা। বলো। শাওন ইতস্তভাবে বলল, টিয়া। কি? মমির মুখ হা হয়ে যায়। টিয়া? তার ফ্রেন্ড? ফ্রেন্ড বললে কম হবে, আত্মার বন্ধু সে। ছোটবেলা থেকেই দুজনেই সবখানে একসাথে। সবাই ওদের মানিক জোর বলে ডাকে এই জন্যে। সেই টিয়া ওর ভাইয়ের, একমাত্র বড় ভাইয়ের গার্লফ্রেন্ড। মমি অনেকক্ষণ যাবৎ হা করে রইল। শাওন চাপা স্বরে বলল, কাউকে বলিস না প্লিজ। জানিসই তো ওর আব্বা আম্মা কেমন ধরনের। জানলে ওরে খুন করে গায়ে ভাসিয়ে দেবে। ও আমার এত ক্লোজ ফ্রেন্ড, অথচ আমাকে একটাবার বলল না। ভুল বুঝিস না ওকে। আমি কাউকে জানাতে মানা করেছিলাম। ওকে আমি খুব ভালোবাসি। অকালে ওর সাথে আমার সম্পর্কটা ঝরে পড়ুক সেটা আমি চাইনি। মমির চোখ খুলে এমন সময় ভারী দীর্ঘশ্বাস পিছলে পড়ে তার বুকের পাড় থেকে। শাওনটি আর সম্পর্কটা যদি ভালো থাকতো, ওর জীবনটাও তছনছ হতো না কোনোভাবেই। ওয়াশরুমের দরজায় শব্দ হচ্ছে। পরশ ডাকছে বাহির থেকে। মমি কল্পনা থেকে বেরিয়ে দরজা খুলে দিল। পরশ উদ্বিগ্ন গলায় বলল, ঠিক আছে তো তুমি? মমি মলিনভাবে হেসে বলল, আমি ঠিক আছে। আত্মীয় স্বজনরা ফুসুর ফাসুর করছেন। রেহানা চৌধুরী, আলতাফ চৌধুরী হতবাম্বির মতো দাঁড়িয়ে রয়েছেন। বিয়ের রিসেপশনে বিবাহিত কন্যার এরকম হঠাৎ দৌড়ে যাওয়া কেমন একটা কানাঘুষার সৃষ্টি করেছে। মাজেরা বেগম এক কোনায় শক্ত হয়ে বসে আছেন। আজ যদি মমির বাবা এখানে আসতেন, তবে কি মাজেরা বেগম এভাবে অসহায় হয়ে পড়তেন? তিনি সব সামলে নিতেন। পরশের হাত ধরে মমি ধীর পায়ে এগিয়ে আসতে থাকে। রেহানা চৌধুরী এগিয়ে যান। মমি পরশের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করলেন, তুমি এভাবে দৌড়ে কেন গেলে? কি সমস্যা? মমি ভয়ে কুঁকড়ে যায়। পরশ মমির চেপে ধরা হাতটা আরো জোরে চেপে বলল, খালি পেট ছিল। পোলাও আর রোস্টের কড়া গন্ধে পেট মোচড় দিয়ে উঠেছে। ভাবছে বমি হয়ে যাবে, এই জন্য এভাবে দৌড়ে চলে গেছে। ও, এখন ঠিক আছো? মমি ঘাড় কাত করে বলে, জি ঠিক আছে, আসো। রেহানা চৌধুরী মমির হাত ধরায় পরশে থেকে মমি হাত ছাড়িয়ে নেয়। তারপর রেহানা চৌধুরীর সাথে এগিয়ে চলে খাবার টেবিলের দিকে। অনেক রাত হয়ে যায় মমি আর পরশের বাসায় ফিরতে ফিরতে। খাওয়া দাওয়ার পর বিকেলে কনসার্ট করা হয়েছিল। মমি দ্রুত ফ্রেশ হতে বিছানায় শোয়। ইদানিং একটু খাটনিতেই শরীর বেশ খারাপ লাগে। ওর 3 মাস হতে চলল। পরশ বাথরুমে যাওয়ার আগে বলল, বাসায় পোলাও মাংস রান্না হয়েছে, খেতে পারবে নাকি অন্য কিছু খাবে? মমি চোখ মুদা অবস্থায় জবাব দেয়,
সম্ভব না খাওয়া। তাহলে অন্য কি খাবে? আপনাকে ব্যস্ত হতে হবে না। আমি স্যুপ করে নিবনি নিজের জন্য। আর কিছুর প্রয়োজন নেই। তোমার ইচ্ছা। পরশ বাথরুমে ঢুকে গেল। মমি ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো পুরনো স্মৃতিতে। আজ সকালে স্কুল যাওয়ার সময় টিয়াকে ডাকতে জানি মমি। স্কুলে গিয়ে টিয়ার সাথে কথা বলেনি। টিয়ার থেকে দূরে দূরে বসেছে। আকস্মিক ঘটনায় টিয়া পুরোপুরি কিং কর্তব্য বিমর। হঠাৎ মৌমির হলোটা কি? স্কুল ছুটি শেষে মৌমি ব্যাগ গোছিয়ে নিজের মতো চলে আসতে নিলে ওর পথ আটকে দাঁড়ালো টিয়া। কোমরে হাত গুজিয়ে রামধমক দিয়ে উঠল সে। এই, তোর সমস্যা কি? আমাকে অবহেলা করতেছিস কেন? পাত্তাই দিচ্ছিস না? মৌমি শীতল গলায় বলল, রাস্তা ছাড়। ছাড়বো না। আমাকে জবাব দে। কি হয়েছে তোর? এমনি কিছু না। কিছু না বললেই তো হবে না। জবাব দে। টিয়া মমির দু কাঁধে হাত রাখার জন্য উদ্যত হতেই মমি চেঁচিয়ে বলে, একদম ছবি না। কেমনে পারলি আমার থেকে এত বড় জিনিসটা লুকাতে? কেমনে পারলি বল? টিয়া থতমত খেল। আমতা আমতা করে বলে, ক, কি লুকাইছি? জানিস না? তুই খোলাসা করে বল প্লিজ। তুই আমার ভাইয়ের সাথে সম্পর্ক করস, এটা আমাকে বলছিস? টিয়া চুপ হয়ে গেল। মৌমি বকেই চলল, ন্যাংটা কালের বান্ধবী তুই আমার। এইটুকুন দেখছি তোরে। তোর নারী নক্ষত্র সব আমার জানাশোনা। সে আমার থেকে তুই লুকালি? আমার থেকে? ধর, তোর জায়গায় আমি থাকতাম যদি, কেমন লাগতো তোর? টিয়া ভোতামুখে উত্তর করল, খারাপ। আমার তো আরো বেশি খারাপ লাগতেছে। খুব, খুব খুব। তুই যে কেমনে পারলি? মমি একটা হতাশার নিঃশ্বাস ছাড়ে। টিয়া থেমে থেমে প্রশ্ন করে, কিভাবে জানছিস তুই? ভাইয়াই বলছে। কাল রাতে বটগাছতলায় আপনাদের দেখে ফেলেছি আমি। ও, এবার সর, বাসায় যেতে দে। টিয়া কাঁদো কাঁদো হয়ে বলল, তোর ভাইয়াই মানা করছিল তাই বলিনি। প্লিজ, মাফ করে দে আমাকে। প্লিজ, আর হবে না। প্লিজ ক্ষমা কর। টিয়ার একটু হলে কেঁদে ফেলবে এমন একটা অবস্থা। মমির তীব্র মন খারাপ থাকলেও টিয়ার কর্মকাণ্ড দেখে সে হেসে ফেলল। টিয়ার চোখ দিয়ে তখন অঝোর ধারা বইছে। মমি তা দেখে আরো জোরে হেসে ওঠে। টিয়া থমকে কান্না থামায়। নাক টেনে লম্বা গলায় বলে, তুই হাসছিস? হাস, সমস্যা নাই। তারপরেও রাগ করে থাকিস না আর প্লিজ। দয়া কর বোন। আমি তোকে প্রথমে বলতে চাইছিলাম, বিশ্বাস কর, একমাত্র তোর ভাইয়ার জন্যেই। মমি টিয়ার একটি হাত নিজের হাতের মধ্যে গুজে বলল, হইছে চুপ কর। আমি বুঝেছি সব। যাই হোক বাদ দে। আয়, একসাথে বাসায় যাই। টিয়া হাতের উল্টা পাশ দিয়ে চোখ মুছতে মুছতে বলে, সত্যি মাফ করেছিস? বন্ধুত্বের নো সরি, নো থ্যাংক ইউ, এটা ভুলে গেছিস? টিয়া স্মিথ হেসে বলল, ভুলিনি। তাহলে আর সরি বলিস না। চল বাসায় যাই। টিয়াকে তার বাসার সামনে ছেড়ে দিয়ে মমি যখন নিজের বাসার যাওয়ার জন্য উদ্যত হয়, তখন একটি চিকন কণ্ঠ তার নাম ধরে ডেকে ওঠে, মমি, এই মমি। মমি পিছন ফিরে দেখে শেফালি বেগম দাঁড়িয়ে আছেন। ঘামে কর্দমাক্ত চেহারা। অতি পুরনো শাড়ির আঁচল দিয়ে কপালের ঘামটুকু মুছতে মুছতে বললেন, ভেতরে আয়। আজ শেরপুটির ঝোল রেঁধেছি, খেয়ে যাবি আয়। শেফালি বেগম টিয়ার আম্মা। টিয়া তার কাছে যেমন, মমি তার কাছে ঠিক তেমনটাই। মমি মাথা নাড়িয়ে টিয়াদের বাড়ির ভেতরে ঢোকে। খাওয়ার টেবিলে এসে বসতেই তার চক্ষু চড়ক গাছ। কম হলেও 8 পদের রান্না। মমি ফিসফিস করে টিয়াকে জিজ্ঞেস করে, এত খাবার কার জন্য? না, আমার জন্য তো নয় নিশ্চয়ই। টিয়া জবাবে বলল, তুই কি আমাদের বাড়ির স্পেশাল গেস্ট নাকি? তুই হলে আমাদেরই একজন। তোর জন্য অত আয়োজন করতে পারবো না বাপু। এসব ভাইয়ার জন্য। ভাইয়া আসছে। কোন ভাই? ছোট ভাই। ও। মমির বুকের ভেতর এক অদ্ভুত শিহরণ কাজ করা শুরু করে। টিয়ার 3 ভাই। বড়জন আতিক, মেজজন সাবিদ আর ছোটজন নীল। নীলের নীল নাম রাখার পেছনে অবশ্য একটা কারণ আছে। ওনার চোখের রংটা পুরো গাঢ় নীল রঙের। দেখতে ইংরেজদের মতো ধবধবে সাদা। টিয়ার মা শ্যামলা বর্ণের হলেও টিয়ার বাবা অতিরিক্ত ফর্সা। নীল তারই বহিঃপ্রকাশ। অপরদিকে আতিক, সাবিত শ্যামলা বর্ণের। কেন জানি মৌমি নীলকে প্রচুর ভালো লাগে। কেন লাগে সে কথা মৌমি নিজেও জানে না। হয়তো নীলের নীল চোখের জন্য, নয়তো অন্য কিছু। পড়াশোনার সুবাদে নীল ঢাকায় থাকে। বছরে 1-2বার বাড়ি আসে। যখন যখন আসে, সে সময়গুলো মৌমির জন্য ঈদের চাঁদ দেখা নেয় আনন্দের। মমির সমস্ত চিন্তার সুতো ছিঁড়ে গেল টিয়ার কথায়। খাচ্ছিস না কেন? ধ্যান কই? আরে খাচ্ছি তো। মমি স্বাভাবিকের তুলনায় অনেক সময় নিয়ে ধীর গতিতে খাওয়া সম্পন্ন করে, এই ভেবে যদি নীলও খেতে আসে। কিন্তু মমির ভাবনায় সেগুড়ে বালি। নীল এলো না।
মমি আর টিয়ার খাওয়া শেষ করে উঠে গেল। টিয়া রুমে গিয়ে বসলো মমি। টিয়া দরজা আটকে দিয়ে একটা বাক্স বের করলো ড্রয়ার থেকে। সেটা মমিকে দেখিয়ে বলল, এখানে সব আছে। তোর ভাইয়া যেগুলো গিফট করেছে সেগুলো সব। মমি উৎসাহের সাথে বাক্স খুলল। একটা ঘড়ি, একটা আংটি, কিছু শুকিয়ে যাওয়া গোলাপ ফুল, অনেকগুলো চিঠি আর কিছু চকলেটের খোসা। মমি ফোঁস করে একটা রাগী শ্বাস ছেড়ে বলল, বাহ, আমি যখনই পা ধরে কান্দি চকলেটের জন্য তখন তো দেয় না। আর তোমারই ঠিকই দেয়। আজকে বাসায় যাই একবার, খবর আছে ভাইয়ার। টিয়া স্মিথ হাসল। মমি এবার মনোযোগ দিলেও চিঠিগুলোর দিকে। একটা চিঠি তুলে নিয়ে বলল, মাথা মোটাটা কি লিখেছে দেখি। টিয়া সমীরে মমির হাত থেকে চিঠিটা সরিয়ে নেয়। বলে, এগুলো অনেক পার্সোনাল, প্লিজ এগুলা দেখিস না। আমি না তোর বিষ্টু। হুম, তবুও প্লিজ। মমি ছেড়ে দিল। আচ্ছা তা দেখলাম না। আচ্ছা একটা কথা বলতো, ভালোবাসা, প্রেম এসব করতে কেমন? আমি তা কখনো করি নাই, তাই বুঝতেছি না। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে টিয়ার মুখে একটা আলাদা মুগ্ধতা ছেয়ে গেল, যেটা মমির চোখ এড়ালো না। ভালোবাসা যে কি জিনিস তা সে নিজেও জানি না, বুঝলি? আসলে যে ভালোবাসে একমাত্র সেই বুঝবে এর মর্ম। জানিস, যাকে ভালোবাসে মানুষ তার জন্য তখন নিজের জীবনটাও বিপন্ন করতে গায়ে বাঁধবে না। দিনরাতের সেকেন্ড সেকেন্ড মুহূর্ত সবটাই তাকে ঘিরে ভাবনায় কাটে। যে কোনো সুন্দর জিনিস দেখলেই মন চায় তাকে নিয়ে উপভোগ করতে। নিজের সবচেয়ে দুঃখের সময়ে তার কথাই আগে মনে পড়ে। সুখের সময়গুলোতেও সেম। তার জন্য আলসে মনটাও সবসময় সেজেগুজে থাকতে চায়। তার জন্য নিজেকে আলাদা মাধুর্যতায় সাজাতে ইচ্ছে করে। কিভাবে যে তোকে বোঝায় ভালোবাসা কি জিনিস? এর ব্যাপারে যত বলবো ততই কম। টিয়া থামে, দম নেয় লম্বা করে। তারপর দম ছেড়ে ঠোঁটের কিনারায় হাসি ফুটায়। মৌমির টিয়ার দিকে ঝুঁকে অনুসন্ধানী গলায় বলে, এসব বলার সময় ভাইয়ের কথাই ভাবছিলি তাই না? টিয়া লাজুক হয়ে উত্তর করে, যাকে ভালোবাসি তাকে নিয়েই তো ভাববো। মমি টিয়ার কথা শুনতেই থেমে যায়। টিয়া না হয় শাওন ভাইকে ভালোবাসে, তাই তার কথা ভাবছে। তাহলে মমির চোখের তারায় নীলের নীল চোখ চোরা ভেসে উঠল কেন? টিয়াদের বাড়ি থেকে বিকেলের দিকে ফিরে আসে মমি। তার ছোট্ট মনটা বড্ড খারাপ আজ। অনেকবার নীলের দেখা পাওয়ার চেষ্টা করেও কাজ হয়নি, কারণ নীল বেঘরে ঘুমাচ্ছে। শাওন মৌমিকে চেপে ধরল, টিয়াদের বাড়ি ছিলি না? ও কি করছে রে? আমার ব্যাপারে কি কি কথা বলে? এই মৌ, মুখে টেপ মেরে না থেকে বলতো। মৌমি শাওনকে মারে এক রামধম। ভাইয়া, প্লিজ একটু চুপ হও। আমাদের গল্প করার টপিকের অভাব পড়ে নাই যে তোমাকে নিয়ে ঘ্যান ঘ্যান প্যান প্যান করব। ওকে? মৌমি গটগট করে নিজের রুমে আসে। ব্যাগটা ছুঁড়ে মারে পড়ার টেবিলের ওপর। ওদিকে শাওন ভ্যাবলার মতো দাঁড়িয়ে রইল। মৌমির এমন আচরণের কারণ তার মাথায় কোনোভাবেই ঢুকছে না। মৌমির কি হলো? কেন এরকম করলো নিজের ভাইয়ের সাথে? মৌমি বিছানায় নিজের মাথা চেপে ধরে বসে রইল। কিছুই ভালো লাগছে না তার। কিছুই না। কেন একবার নীল এলো না? এত ঘুম কেন তার? মমির নীলের ঘুমের ওপর রাগ জন্মায়। শাওন একবার ভাবে মমির কাছে গিয়ে ওকে দেখে আসবে। আবার ভাবে দরকার নেই। সময় কাটে। সন্ধ্যার দিকে ঘুম থেকে ওঠে মমি। চিন্তার বেড়াজালে আটকে কখন যে ঘুমিয়ে গিয়েছিল সে। চোখদোড়া ডলতে ডলতে রুম ছেড়ে বের হলো। মাজেরা বেগম চা বানাচ্ছিলেন। মমি জড়ানো গলায় জিজ্ঞেস করলো, মা, ভাইয়া কই? ছাদে বোধ হয়, দেখ গিয়ে। ব্যস্ত গলায় বললেন মাজেরা বেগম। মমি ধীর পায়ে ছাদের দিকে পা বাড়ালো। রাত 10টা। খাওয়া দাওয়া করা লাগবে না? পরশ একটু কর্কশ কণ্ঠে এই কথাটা বলে ওঠে। মমি চমকে চোখ খুলে। চমকানোর জন্য তার শরীরটাও ঈষৎ কেঁপেছে। পরশ আবার বলল, নিজের প্রতি এত অবহেলা তোমার? কেন? নিজের জন্য না হোক, পেটে যেজন আছে তার জন্য হলেও নিয়মমাফিক খাবার খেতে হবে। দুপুরের খাবারটাও অল্প খেয়েছে একদম। মমি নিচু গলায় বলল, আমার খেতে ইচ্ছে করে না। আমার কি দোষ তাতে? না, তোমার দোষ না। দোষ তোমার অবস্থার। এই অবস্থায় মেয়েদের খেতে ইচ্ছে করে না, এটাই স্বাভাবিক। তাই বলে খাওয়া বন্ধ করে দিলে চলবে? জোর করে হলেও তো খেতে হবে। নিজেও বাঁচতে হবে, তাকেও বাঁচাতে হবে। স্যুপ খেতে চাইছিলে না? এই নাও, এবার ওঠো। খাবা এখন? মমি হাঁ করে তাকিয়ে আছে পরশের দিকে। পরশের ব্যবহার দেখে মনে হচ্ছে না জানি কত বছরের পুরনো সম্পর্ক তাদের। পরশের এক একটি কথায় কতই না অধিকার, আবদার। মৌমিকে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকতে দেখে পরশ অপ্রস্তুত বোধ করে। রইস হয়ে বলল, এভাবে কি দেখছো? উঠবে না? উঠব। মৌমি ধীর গলায় বলে উঠে বসে। পরশ তার সামনে সুপের বাটিটা রেখে বলে, খেয়ে নাও।
আমি আসছি। পরশ চলে যেতে চাইলে মৌমি বলে ওঠে, শুনুন। পরশ ঘুরে দাঁড়িয়ে গেল। বলে, কি? আমার আর আমার বেবিকে নিয়ে তো চিন্তা। কেন? ও তো আমার বেবি, আপনার না। অন্য কারোর সন্তানও মমির আগ্রহী গলা। সত্যি পরশের প্রতিটা আচরণ তার কাছে অদ্ভুতের থেকে অদ্ভুত রে। পরশ কেমন একটা রহস্যময় হাসি প্রদান করলো। বলল, ধীরে সুস্থে খেয়ে নাও, তারপর আমার গল্প বলবো। পরশ চলে যায়। মমির ছোট্ট মাথায় রাজ্যের চিন্তারা ভর করেছে। কি গল্প? কি পরশের জীবনেও মমির মতো ঘটনা আছে কি? না, এটা সম্ভব না। মমির সাথে যা ঘটেছে তা একটি মেয়ের সাথে ঘটতে পারে, ছেলের সাথে না। প্রকৃতির নিজস্ব নিয়ম নীতি আছে তো। মমি ঝটপট খাওয়া শেষ করে। রেহানা চৌধুরী একবার এসে বউকে দেখে যান। টুকটাক দুটা কথা বলে তিনি ঘুমাতে চলে যান। আলতাপ চৌধুরী ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছেন। আজকে সবার ওপর দিয়ে কম বেশি ধকল গেছে। মমি একা হয়ে পড়লে পরশ রুমে ঢুকে। দরজা আটকে দিয়ে মমির সামনাসামনি আসতেই গভীর আগ্রহে মমি বলল, আপনার গল্প বলুন এবার। পরশ আবার সেই রহস্যময় হাসি দিল। এক ভ্রু উঁচে বলে, এর ইচ্ছা আমার গল্প শোনার? জি, বলুন না। একটা নারীর নারীত্বই যেমন তার কাছে মূল্যবান, মর্যাদাপূর্ণ, একজন পুরুষের কাছে তার পুরুষত্ব তেমন। তুমি তো মা হতে পেরেছ, কিন্তু আমি কোনোদিন বাবা হতে পারবো না। ইয়েস, আই অ্যাম টেলিং দ্য ট্রুথ। আমি কোনোদিন ভাবিনি আমার জীবনে কেউ জড়াবে, অথচ তুমি জড়িয়েছ। সাথে আরেকজন জড়িয়েছে। এই দুজনকে নিয়ে আমার পৃথিবীর আলো দেখতে চাই, পৃথিবীর মুক্ত বাতাসে শ্বাস নিতে চাই। তাই তুমি আরও দুজনেই আমার কাছে সমান ইম্পর্টেন্ট। একসাথে কথাগুলো বলে হাঁপিয়ে উঠে পরশ। তাই থামে সে, জিরিয়ে দম নেয়। মমি স্তব্ধ হয়ে বসে আছে। পরশের চোখ কোনায় চিকচিক নোনা পানির রেখা। মমি আচমকা বলে ওঠে, কাঁদবেন না প্লিজ। পরশ নাক টেনে চোখে চলে আসা পানিটুকু চোখ দিয়ে শুষে নেয়। কান্না আটকায়। প্রসঙ্গ পাল্টাতে বলে, থাকবা আমার সাথে আমার মৃত্যুর আগ পর্যন্ত? মমি মুখে অস্পষ্ট হাসি ফুটিয়ে বলল, কেন নয়। সামনে বসে থাকা মেয়েটার দিকে বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে নীল। মেয়েটার নাম মেঘা। নীলের চেয়ে বয়সে 7 বছরের ছোট। এত পুচকুকে একটা মেয়ের সম্বন্ধে নীলের খারাপ বই কি ভালো কোনো ধারণা হচ্ছে না। মেঘা নিজেকে গুটিয়ে চুপচাপ বসে আছে। তার কপালে সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো ভাঁজ পড়া, চোখে ভয়। নীল গলা খ্যাক করে বলে উঠল, তোমাকে কতদিন মানা করেছে আমাকে ফলো না করার জন্য? মেঘা কিছু একটা ভেবে বলল, 9 দিন মানা করেছিলেন, আমি গুনে রেখেছি। নীলের রাগ ক্রমেই বাড়তে থাকে। ফাইজলামি করো? এই মেয়ে, হাঁটুর বয়সী তুমি আমার। লজ্জা করে না নিজের বড় ভাইয়ের সমান কাউকে লাভ ইউ বলতে, তার পেছন পেছন ঘুরে বেড়াতে? মেঘা মুখ তুলে নীলের চোখে চোখ রাখে। বলে, আপনি তো আর আপন বড় ভাই না, বা দূর সম্পর্কের কেউ না। আপনাকে চিনেই 10 দিন যাবৎ। তো লজ্জা করবে কেন? তোমার স্পর্ধা তো কম না, ভালোই তর্ক জানো। হবু বয়ফ্রেন্ডকে শাসনও স্পর্ধার মধ্যে পড়ে না কি? নীলের চোখ রসগোল্লার সাইজ হয়। লাফিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। তা দেখে মেঘাও দাঁড়িয়ে যায়। তার মুখ থেকে ভয়ের রেখা চলে গেছে। সেখানে এক ধরনের দুষ্টুমি রেখা ফুটে উঠেছে। নীল কিছু বলার আগে মেঘা বলল, লিখে রাখুন, একদিন আপনি আমার বয়ফ্রেন্ড হবেনই। আমাকে একদিন ভালোবাসতেই হবে আপনার। আজ যাই। মেঘা হাই হিল জুতার গটগট আওয়াজ তুলে চলে যায়। নীল ক্রোধে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে। মেয়েটাকে আর একবার দেখুক তার আশেপাশে। চর মেরে গা যদি না ফাটিয়ে দেয়, তবে নীলের নাম যে শিরিন নিজেই পাল্টে ফেলবে। সকাল সকাল টিয়াদের বাড়ি গিয়ে হাজির হও মমি, নীলকে একবার দেখার আশায়। সারারাত ভেবে আবিষ্কার করলো তার কিশোরী মন একগুচ্ছ শুভ্র ভালোবাসার অনুভূতিতে তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর সেই শুভ্র অনুভূতির মালিক একমাত্র নীল। কিন্তু টিয়া বলল, নীল ভাইয়া কাল রাতেই ঢাকায় ফিরে গেছে। তার এক ক্লোজ বন্ধু ভীষণ অসুস্থ তাই। কথাটা শুনতেই মৌমির মনে নেমে আসে বিষণ্ণতা। চোখগুলো ভিজে ওঠে মনের অজান্তেই। টিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কাঁদছিস কেন? কি হলো তোর? মৌমি উত্তর দিতে পারে না। টিয়ার বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁদে। টিয়া হয়তো বিহবলের ন্যায় দাঁড়িয়ে থাকে। মৌমির এরূপ আচরণ করার কারণটা খুঁজে পায় না। একসময় মৌমি শান্ত হয়। টিয়ার বুক থেকে মাথা তুলে চোখের জল মুছে ফেলে। গলার স্বর একদম স্বাভাবিক করে বলে, স্কুল যাবি না? চল। টিয়া মমির থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে তোলে। অনুসন্ধানী গলায় জিজ্ঞেস করে, তোর কি হয়েছে আমাকে বল। মমি মাথা এদিক ওদিক নাড়ায়। দুর্বল গলায় বলল, কিছু না। টিয়া জোর দেয়, আমার কসম। মমি চুপসে যায়। অসহায় চোখে টিয়ার দিকে তাকিয়ে থাকে। টিয়া ফের জোর করে বলে, কি বল। মমির বুক চিরে একটা দীর্ঘশ্বাস পিছলে বের হয়।
অনুতপ্ত গলায় বলে, নীল ভাইয়াকে নিজের অজান্তেই আমার মন ভাবতে শুরু করেছে। কি করব আমি বল? টিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। চেঁচিয়ে বলে, কি? মমি চুপ করে থাকে। টিয়া সময় নিয়ে স্বাভাবিক হয়। পুরো বিষয়টা বুঝতে পেরে বলে, তুই কি ভাইয়াকে পছন্দ করিস? মমি নিচু গলায় বলল, মেবি। টিয়ার ভেতরটা খুশিতে ভরে ওঠে। সে মমির হাত দুটো চেপে ধরে খুশি খুশি গলায় বলে ওঠে, আমি ব্যবস্থা করে দিই। ভাইয়ার সাথে কথা বলবি? মমি ভীষণভাবে চমকালো। সে টিয়ার থেকে এমন আচরণ আশা করেনি। প্রশ্নবিদ্ধ চোখে টিয়ার দিকে তাকিয়ে থাকে। টিয়া সেই প্রশ্ন বুঝতে পেরে বলে, আমি বুঝেছি তোর প্রশ্ন। কাকে কখন কার চোখে ভালো লেগে যাবে সেটা কেউ বলতে পারে না। সেই ভালো লাগা আটকানোর জন্য আমি কে? ভাবিস না তোর ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, তাই আমি তোরটাও অ্যাকসেপ্ট করেছি। যদি আমার আর শাওনের সম্পর্ক নাও থাকতো, তবুও আমি তোকে সাপোর্ট করতাম, কারণ আই লাভ ইউ। মমির চোখ খুশিতে ভরে ওঠে। টিয়াকে ঝাপটে ধরে কেঁদে ফেলে সে। ভাঙা আওয়াজ তুলে বলে, লাভ ইউ টু। ইউ আর দ্য বেস্ট। স্কুল শেষে দুই বান্ধবী বাসায় ফিরে আসে। টিয়া নীলের নাম্বারটা জোগাড় করে মমিকে একটা কাগজে লিখে দেয়। মমির নাম্বার নিয়ে খুশি মনে বাড়ি ফিরে আসে। টিয়া শিখিয়ে দিয়েছে রাতে ফোন দেবার জন্য, যে কোনো বাহানায় দুটো কথা বলার জন্য। কথা বলতে বলতে একে অপরের কাছাকাছি আসা যাবে এক সময়। রাতে খাবার পর মমি শুয়ে পড়ে নিজের রুমে, সাথে রেখেছে মায়ের ফোনটা। কিন্তু মাজেরা বেগম খানিক বাদে সেই মমিকে জিজ্ঞেস করলেন, আমার ফোনটা পাচ্ছি না, আমার ফোন কি তোর কাছে? মমি বিরক্ত মুখে বলল, হুঁ আমার কাছে। দে তো। কেন? আমার দরকার তাই। আজকে আর দরকার লাগবে না কোনো তোমার, আমার কাছেই থাকুক। আমি এফএম শুনব। মাজেরা বেগম তবুও বললেন, পরে শুনিস, দে। মমি চেঁচিয়ে বলে, না, বললাম তো আজ শুনবো। মাজেরা বেগম হতভম্ব হয়ে পড়লেন। মেয়ের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থেকে চলে গেলেন রুম থেকে। মমি স্বস্তির নিঃশ্বাস ফেলে। মমির চিল্লানি শাওনের কানেও যায়। সে মমির ঘরের দিকে এগোচ্ছিল, কিন্তু মাকে মমির রুম থেকে বের হতে দেখে জিজ্ঞেস করলো, ও এভাবে চেঁচালো কেন মা? মাজেরা বেগম উত্তপ্ত মেজাজে বললেন, জানি না, ফোন চাইলাম, দিল তো নাই, উল্টো চেঁচালো। ওর ফোন দিয়ে কি কাজ? কিসের রেডিও শুনবে নাকি? শাওন আনমনে বলল, ইদানিং ওর যেন কি হয়েছে, শুধু শুধু রিয়াক্ট করে বসে। নীলমাত্রই বাসায় ফিরেছে। তার বন্ধু সাদিক বাইক অ্যাক্সিডেন্ট করে ক্রিটিক্যাল অবস্থায় আছে। এক ব্যাগ রক্ত দিয়েছে নীল তাকে। হাসপাতাল থেকে আসতেই ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল। ঠিক তখনই ফোনটায় বেজে উঠল। নীল ফোন বের করে দেখল আননোন নাম্বার। রাত বাজে 11:30। এত রাতে আননোন নাম্বার থেকে কল। নীল রিসিভ করল। হ্যালো। নীলের মোটা পুরুষালী কণ্ঠ শুনেই মমির বুকের মাঝে তোলপাড় শুরু হয়। রগে রগে ছড়িয়ে পড়ে শিরশিরানি। পাজরে পাজরে ধরে কাঁপন। মমি তাৎক্ষণিক কোনো কথা বলতে পারল না। সাময়িকভাবে বোবা হয়ে গেল সে। নীল ভ্রুকুচকে আবার বলে ওঠে, হ্যালো, কে বলছেন? মমি কাপা কাপা গলায় বলল, হ্যালো। নীলের কুচকে যাওয়া ভ্রু আরও কুচকে গেল। গলায় বিস্ময় ঢেলে বলল, কে? কে আপনি? মমি পূর্বের ন্যায় কাপা গলায় বলল, আমি আমি মমি। কোন মমি? মমি এরপর কে উত্তর কবে বুঝতে পারল না। দ্রুত ফোনের লাইন কেটে ফোন বন্ধ করে ফেলে। নীল আবার ডায়াল করে একই নাম্বারে, কিন্তু নাম্বার বন্ধ। নীলের বিগড়ে যাওয়া মেজাজ আরও বিগড়ে যায়। এটা নিশ্চয়ই রিমঝিমের কাজ। নীল মনে মনে সিদ্ধান্ত নেয়, কালকে ভার্সিটি গিয়ে রিমঝিমকে একটা উচিত শিক্ষায় শিক্ষিত করতে হবে। সারা রাত নীলকে নিয়ে জল্পনায় কেটেছে মমির। ঘুমের পরিমাণ হয়েছে কম, তাই সকালে সময় মতো উঠতে পারল না। এমনকি মাজেরা বেগম এসে অনেক ডাকাডাকি করলেও তাও মমি উঠল না। মাজেরা বেগম বেশ রাগী গলাতেই তখন বললেন, সারা রাত রেডিও শোনার কৌফল এটা? আজ থেকে ফোন চাইস, দিবনি পিঠের মধ্যে। কথাগুলো মমির কান দিয়ে ঢুকেও ঢুকল না। সে পূর্বের মতোই মরা ঘুমে আচ্ছন্ন। দেরিতে ওঠার ফলে স্কুল মিস। মমি ছাদে নিভু নিভু চোখে দাঁড়িয়ে উত্তর পানে মুখ করে মুক্ত বাতাসে নিজেকে সিক্ত করে নিতে নিতে মুখে ব্রাশ তুলে নেয়। এমন সময় পেছন থেকে শাওন ডাকে, মৌ। মমি পেছন ঘুরে তাকায়। শাওনকে দেখা মাত্রই চোখ মুখ কেমন যেন বিকৃত করে ফেলে। বিরক্ত গলায় বলল, কি? শাওন অট্টাচার্য হয়ে বলল, তোর কি হয়েছে বলতো? কেমন কেমন জানি করস তুই। ইদানিং কারোর সাথে ভালো ব্যবহার করিস না, আমাদের উপস্থিতিও সহ্য করতে পারিস না। মমি মুখ ভর্তি ফেনা নিয়ে বলে, কিছু না, মুখ থেকে ফেনা ফেলা। সুন্দরভাবে কথা বল।
মমি ফেনা ফালায় ঠিকই, কিন্তু সুন্দরভাবে কথা বলে না। উল্টো তেতে বলে, সমস্যা কি ভাই তোমার? তোমার জ্বালায় ব্রাশটাও করা যাবে না নাকি? আজীব, জ্বালালাম কই? আমি তোকে আজ করলাম জাস্ট। যাও তো, কথা বলার মুড নাই আমার। শাওন ভারী খেপে গেল, রাগী স্বরে বলল, একচরে সব কয়টা দাঁত ফালাই দিব। বেয়াদব মেয়ে। মমি মুখ ভেঙচি মেরে বলে, তাহলে তোমার সিক্রেটটাও সবাই জেনে যাবে। এই জন্য তোকে জানাতে চাই নাই। এখন এগুলো নিয়ে ব্ল্যাকমেল করবি আমাকে? বুঝছো যখন, বলতেছো কেন? সরো, ফ্রেশ হব আমি। টিয়াদের বাসায় যাব। ও স্কুলে, জি না ও বাসায়। আমি না গেলে ও কোনোদিনও স্কুল যায় না। রিমঝিম ধুকবুক ধুকবুক করতে থাকা মনে টোনার ক্যাম্পের দিকে আগায়। একজন এসে বলে গেল নীল নাকি তাকে ডেকে পাঠিয়েছে। ব্যাপারটা খুব অদ্ভুত। বেশ কিছুদিন যাবৎ হাত ধুয়ে নীলের পেছনে পড়েছে রিমঝিম। নীলকে যে দেখবে সেই ফিদা হবে। এত কিউটও, আর চেহারায় ইনোসেন্ট ভাব স্পষ্ট। কিন্তু নীল কোনো এক বিশেষ কারণে কাউকেই পাত্তা দেয় না। কোনো মেয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে না। হয়তো এই বিশেষ কারণের জন্যই মেয়েরা আরও বেশি পাগল হয়ে যায় ওর প্রতি। নীল একটা চেয়ারে হেলান দিয়ে বসেছিল। রিমঝিমকে আসতে দেখে উঠে দাঁড়ালো। রিমঝিমের পা দুটো থকথক করে কাঁপছে, যেন পৌষে তীব্র শীতে ধরেছে তাকে। হাঁটার গতি স্লট করে স্থির হয়ে দাঁড়ায় সে। নীলি এগিয়ে আসে, মুখে শক্ত ভাব তার। রিমঝিম নিয়ে যাওয়া গলায় জিজ্ঞেস করে, কে জন্য ডেকেছেন? নীল সে কথার জবাবে রিমঝিমকে ঠাটি একটা চড় মারে। পুরো ক্যাম্পের সবাই স্তব্ধ। যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল। যে যে কাজ করছিল সব ফেলে স্থির হয়ে গেল। রিমঝিম প্রচণ্ড শখ খেল। বিস্ময়ে চোখ দুটো গোল গোল হয়ে গেল। ঠিক তখনই তার বিস্ময় আরও বাড়াতে নীল দ্বিতীয় চটটা মারে। রিমঝিম দুগালে হাত চেপে ফুপিয়ে ওঠে। নীল আক্রোশে ফেটে পড়া গলায় বলে, ভার্সিটিতে আসো ছেলে পটানোর জন্য? এতদিন ভার্সিটির ভেতরে যা করেছ তার জন্য ক্ষমা করা যায়, কিন্তু ফোন নাম্বার নিয়ে সিনিয়রদের হয়রানি করো? এই মেয়ে, এত সাহস কে দিয়েছে তোমাকে? নেক্সট টাইম যদি আর কখনো আমার নাম্বারে তোমার ফোন আসে, তবে দুটার বদলে চারটা চড় খাবে। মনে থাকে যেন। গো, লিভ নাও। নীল ধমকা ধমকিতে রিমঝিম চুপসে যায়। ঝিম মেরে দাঁড়িয়ে থাকে না গিয়ে মাথায় ঢুকছে অন্য কথা। সে কখন নীলকে ফোন করলো? তার কাছে তো নীলের নাম্বারই নাই। রিমঝিম ৭-৫ ভাবনা থেকে বুকে সাহস নিয়ে ধীর গলায় জানতে চায়, আমি কখন ফোন দিলাম আপনাকে? আমার কাছে আপনার ফোন নাম্বার তো নাই। নীলের চোখ বড় বড় হয়। চেঁচিয়ে বলে ওঠে, ফাজিল মেয়ে, আবার মিথ্যে বলো। আরও দুটা খাওয়ার শখ জন্মাইছে। রিমঝিমের চোখের পাতা ভিজে জবুথুবু হয়ে যায়। সে আকস্মিকভাবে কোনো কথা বলতে পারে না। আশেপাশের সবাই কেমনভাবে তাকিয়ে আছে। রিমঝিমের ইচ্ছে করছে লজ্জায় মাটিতে মিশে যেতে। মনে প্রাণে দোয়া করছে সে, যেন ধরণী মাতা তার মাটি ফাঁকা করে দিয়ে রিমঝিমকে ভেতরে ঢুকতে আহ্বান করে। রিমঝিম নিজেকে সামলায়। কেঁদে ফেলে, সবার সামনে নিজেকে আরো ছোট বানাতে চায় না। মুখ তুলে লম্বা শ্বাস নেয়। থেমে থেমে বলে, আমি সত্যি কাল ফোন দিইনি আপনাকে। আমার কাছে আপনার নাম্বার নেই। তবুও কিসের জন্য এরূপ করলেন আমি জানি না। রিমঝিম ঘুরে দাঁড়ায়। একছোটে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। নীল হাতের ইশারায় একটা ছোট ছেলেকে কোল্ড ড্রিঙ্কস দিতে বলে। নীলের বন্ধুরা ওকে ঘিরে দাঁড়ায়। আসিফ বলে, ভাই, ঠিক করলি কাজটা? হোক জুনিয়র, তবু সে মেয়ে মানুষ। নীল কোল্ড ড্রিঙ্কসের মুখে চুমুক লাগিয়ে বলে, আমি একবার ভেবেই কাজ করি, দ্বিতীয়বার কোনো কিছু ভাবার টাইম নাই। রনি তাই শুনে জবাবে বলল, এই একবার ভাবনাটাই তোর জীবনে কোনোদিন কাল হয়ে দাঁড়াবে, দেখিস। রিমঝিম বাথরুমের দরজা আটকে কাছে। কি যন্ত্রণাদায়ক সে কান্না! এর আগে এত অপমানিত সে কখনোই হয়নি। কখনো না। রোজা, বিথি, লামিয়া বাথরুমের দরজার মুখে দাঁড়িয়ে আছে। রোজা ক্রমাগত দরজায় আঘাত করে চেঁচিয়ে বলছে, রিঝি, একবার খোল দরজাটা, প্লিজ দোস্ত, একবার দরজাটা খোল। ওপাশ থেকে রিমঝিমের এই বিষয়ে সারা শব্দ নেই কোনো। সে কেঁদেই যাচ্ছে। রোজা আবারও দরজায় আঘাত করে একই কথা বলে। বিথি রোজার ঘাড়ে হাত দিয়ে বলে, দোস্ত থাম, ওকে ওর মতো ছাড়, ও অনেক হার্ট হয়েছে। আমরা ওকে এখন প্রেশার না দেই। রোজা দাঁত কিরমির করে বলে, কুত্তার বাচ্চা একটা। সিনিয়র এর একটু সুন্দর হয়েছে দেখা মাথা কিনা নিছে। মায়াগোর হাতে হাত তুলতেও গায়ে বাঁধে না। লামিয়া মাছ দিয়ে বলল, ডিপার্টমেন্ট ডিনের কাছে বিচার দিব। কি বলিস? বিথি বলল, লাভ নেই। নীলভাইয়ের গ্যাং অনেক বড়। ভার্সিটির অর্ধেক প্রোগ্রাম তাদের আওতায় থাকে। দেখিস না, প্রফেসররাও নম করে চলে ওদেরকে। তো তাই বলে বিনা কারণে রিমঝিমের সাথে এরকম করবে, সেটা আমরা মেনে নিব?
এগুলো মেনে নেওয়া যায়? আলাদাভাবে বলতো, বা একলা এক জায়গায় তো না হয় বাদ দিতাম, কিন্তু সবার সামনে পুরা ভার্সিটি জানাজানি হয়ে গেছে জানিস। তেতে বলল রোজা। আমরা কি করতে পারি বল? যদি করার কিছু থাকতো অবশ্যই করতাম। আমরা তোর বন্ধু, নাকি? কিন্তু আসলে তো করার কিছুই নাই রে। নীল ভাইয়ের বিরুদ্ধে কিছু করতে গেলে আমাদের সাহায্য কেউই করবে না, বরং হলছাড়া হব। রোজা, লামিয়া, বিথি সকলে সমস্বরে দীর্ঘশ্বাস ফেলে। ক্ষমতাবানদের সাথে পেরে ওঠা খুবই কষ্টকর। বাথরুমের ভেতর থেকে ওদের তিনজনেরই কথোপকথন শুনল রিমঝিম। তার কান্না থেমে এলো। ক্ষত হওয়া বুকটা আরো ক্ষত হলো। ভেবেছিল নীলকে একটা উচিত শিক্ষা দেওয়া হবে, কিন্তু তবে কি এই অপমানের ভার কাঁধে বয়ে বেড়াতে হবে চিরকাল? রোজা, বিথি, লামিয়া অনেক চেষ্টা করে রিমঝিমকে বাথরুমের ভেতর থেকে বের করতে পারে না। তাই তারা ব্যর্থ মনে চলে যায়। থাকুক মেয়েটা একা, নিজের কষ্ট নিজেই সামলে উঠুক। ওরা চলে গেলে বের হয় রিমঝিম। আশেপাশে চোখ বুলিয়ে দেখে নিল কেউ আছে কিনা। না, কেউ নেই। রিমঝিম সুযোগ পেয়ে লনে গিয়ে দাঁড়ায়। লনে গ্রিল নেই। রিমঝিম দোতলা লন থেকে নিচের দিকে এক পলক তাকায়। সঙ্গে সঙ্গে তার বুকটা কেঁপে ওঠে। এখান থেকে পড়লে মৃত্যু ছাড়া উপায় নেই। আত্মহত্যা মহাপাপ, অথচ মৃত্যু ছাড়া গতিও নেই। এত অবমান নিয়ে মানুষ বাঁচতে পারে না। রিমঝিম চোখ জোড়া বন্ধ করে নিল। কয়েক সেকেন্ড থেমে লাফিয়ে পড়ল নিচের দিকে। দুম করে কিছু একটা পড়ায় মাঠে উপস্থিত সবাই সেদিকেই ছোটে। কি পড়ল? সবার ভেতরে আগ্রহ। সকলে জায়গাটায় উপস্থিত হতেই সবার শীত দ্বারা বেয়ে টপটপ করে ঘাম নামল। রিমঝিম, রিমঝিমের মাথা ফেটে গেছে, নাক থেতলে গেছে, হাত পায়ের হাড্ডি ভেঙেছে। অবস্থা বেগতিক তার। কয়েকজন ছেলে রিমঝিমকে ধরাধরি করে একটা কাঠের তক্তার উপর শোয়ায়। তারপর তারা ছোটে হাসপাতালের দিকে। এত ঘটনা ঘটে যাওয়ার মাঝে নীল তখনও টোনার ক্যাম্পাসেই ছিল। বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত সে। ঠিক তখনই একটা হৈহুল্লোড় ভাব শুরু হয় সব ছাত্র ছাত্রীদের মাঝে। সবাই কিছু একটা শুনে ছুটে যাচ্ছে। নীল রনিকে বলল, কি হয়েছে? গিয়ে তোরা জেনে আয় তো। রনি আদেশ পালন করলো। কতজন ছেলের কাছে গিয়ে জিজ্ঞেস করলো ঘটনা কি। তাদের থেকে রিমঝিমের সুসাইড সম্পর্কে শুনে রনির মাথা ঘুরে গেল। সেও হতবম্বে ন্যায় ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, দোস্ত, রিমঝিম সুসাইড করেছে। দোতলা থেকে লাফ দিছে। নীলসহ বাকি সবাই সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। নীল ভারী চমকিত গলায় বলল, কি? টিয়া বাড়িতেই ছিল। মমি টিয়াকে দেখে দীর্ঘ হেসে বলল, আমি জানতাম তুই স্কুলে যাস নাই। তুই আসিস নাই দেখেই যায় নাই। সারা রাত কথা বলছিস নাকি ভাইয়ার সাথে? সকালে উঠতে পারিস না কেন? এহেন প্রশ্নে মৌমির মুখ ভোতা হয়ে গেল। বলল, কচু কথা বলছি, একটুখানি কথা বলছি। সে জিজ্ঞেস করেছে কোন মৌমি। আমি আর কি উত্তর দেব ভেবে না পেয়ে লাইন কেটে দিছি। টিয়ায় একগাল হাসে। তোর দ্বারা প্রেম সম্ভব না। মৌমি মুখ ভেঙচি বলে, আর তোমার দ্বারা খুব সম্ভব না? গল্প, গল্পটি অসমাপ্ত। প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব পড়ার আমন্ত্রণ হলো সবাইকে। ধন্যবাদ।